সহিংসতায় থমকে গেছে মেট্রো রেল। আধা ঘন্টার রাস্তা পাড়ি দিতে লাগছে ৩ ঘন্টা। স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের বিচারের ভার দিলেন দেশবাসীর ওপর। চলমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় স্থবিরতা। ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত। পরে জানানো হবে নতুন সময়সূচি। কারফিউ নেটওয়ার্ক বন্ধ থাকায় ১০,০০০ কোটি টাকার বেশি ক্ষতি পোশাক খাতে, বলছে বিজিএমইএ। এক সপ্তাহ পর পুরোপুরি খুলল শপিং মল। ক্রেতা না থাকায় নেই বেচা কেনা। এবং ঝুলে আছে মালয়েশিয়ায় যেতে ব্যর্থ ১৭,০০০ বাংলাদেশের ভাগ্য। দফায় দফায় বৈঠকেও মেলেনি সমাধান। আগস্টে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনার আশ্বাস প্রতিমন্ত্রীর। সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। মেট্রো রেল বন্ধ থাকায় হারিয়ে যাওয়া যানজট ফিরে এসেছে রাজধানীর সড়কে। দিনভর বিপাকে পড়তে হয় উত্তরা মিরপুরের চাকরিজীবীদের। আধা ঘন্টার সড়ক পাড়ি দিতে লেগে যায় ২ থেকে ৩ ঘন্টা। অসহনীয় যানজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। তোহা খান তামিমের রিপোর্ট। অচলায়তন ভেঙে তিলোত্তমা ঢাকায় এখন ব্যস্ততার চিত্র। সকাল থেকেই গন্তব্যের উদ্দেশ্যে বের হন কর্মজীবী মানুষ। প্রতিটি সড়কে তাই দেখা যায় চিরচেনা তীব্র যানজট। উত্তরা হয়ে মিরপুরের যাত্রীরা পড়েন অসহনীয় যানজটে। যে মেট্রো মানুষের চলাচলে এনে দিয়েছিল স্বস্তি, সেই স্তব্ধ মেট্রো লাইনের নিচেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তাদের। সাম্প্রতিক সময়ের নাশকতায় ২টি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ রাখা হয় মেট্রো রেল। এতে এই রুটের যাত্রীদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। মিরপুর থেকে মতিঝিল যেতে সময় লাগত মাত্র আধা ঘন্টা, এখন একই পথ পাড়ি দিতে লাগছে অন্তত ৩ ঘন্টা। আগে মেট্রো রেলে যেটা আমরা ৩০ মিনিট যেতে পারতাম, সেটার জন্য এখন ১ ঘন্টা ৩০ মিনিট লাগছে। অফিসে আসতে আমার ১ ঘন্টা সময় লাগছে, যেখানে আমার আসতে সাধারণত ২০ মিনিট সময় লাগে। নতুন মেট্রো রেলের যে সময়টা যে সেভ হইতো, সেটা থেকে বঞ্চিত হয়ে এখন আবার আপনার জ্যামের শহরে পরিণত হয়ে গেছে। কোনো বিশৃঙ্খলা দেখাও যায়নি, খবরেও শুনছি না এবং রাস্তাতেও দেখিনি। প্রচণ্ড জ্যামে আটকা পড়ে আছে, যে বাচ্চা এখন কান্না করতেছে। জনগণ খুব ভোগান্তি হয়েছে গাড়িতে জ্যামের কারণের জন্য। কোনো সময় বসে আছে, প্রায় ১৫-২০ মিনিট বসে আছে। রাজধানীর ফার্মগেট, বিজয় সরণি থেকে শুরু করে উত্তরার দিকে যেতে বেগ পেতে হয় সাধারণ মানুষকে। একই অবস্থা বিপরীত সড়কেও। প্রয়োজনের তুলনায় বিভিন্ন রুটে গণপরিবহন কম থাকায় প্রতিটি বাসে ছিল উপচে পড়া ভিড়। অনেকক্ষণ যাবতই দাঁড়িয়ে আছি, বাস পাওয়া যাচ্ছে কম আর কি, আসতেছে কম দিক থেকে। রাস্তাঘাটে বাস কম, মানুষের যাতায়াত আছে কিন্তু বাস নাই। হামলাকারীদের তাণ্ডব লীলায় শঙ্কায় এখনো অনেকে সড়কে বাস চালাচ্ছেন না বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। অনেকে গাড়ি বাই করে নেয়, রাস্তার পরিস্থিতি খারাপ তো এর জন্য বাই করে নেয়। সকালে মনে করেন শিশু মেলা থেকে বন্ধ করে দিছে, মহাখালী জামু, এর বাদে দিছে লাওয়া ক্লাব থেকে ঘুরাইয়া। জাম দেওয়ার আছে, জায়গায় জায়গায় মরে এই যে মরে জাম দেখতেছেন। সাধারণ মানুষের চাওয়া খুব দ্রুত খুলে দেয়া হোক মেট্রো রেল। শঙ্কা আর উৎকণ্ঠা পেরিয়ে আবারও রাজপথে কর্মজীবী মানুষ। যান চলাচল আর অফিস আদালত স্বাভাবিক হওয়ার দ্বিতীয় দিনে অনেকটা স্বরূপে ফিরেছে প্রিয় নগরী। তবে সাধারণ মানুষ বলছেন, সবার জন্য সব দিক দিয়ে সচল হোক তাদের প্রিয় ঢাকা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলে হামলাকারীদের বিচারের ভার দেশবাসীর ওপর ছেড়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রশ্ন রাখেন, উন্নয়নের পথে চলতে থাকা দেশকে টেনে নামানোর চেষ্টা কেন? সকালে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের মিরপুর ১০ নম্বর স্টেশন পরিদর্শন করেন সরকার প্রধান। বলেন, ধৈর্য ধরার অনুরোধের পরও কেন শিক্ষার্থীরা তা কানে নেয়নি সেটিও বিবেচনা করতে হবে দেশবাসীকে। যানজটের ভোগান্তিতে ধুঁকতে থাকা মেগাসিটি ঢাকায় স্বস্তির বাহন হিসেবে বৈদ্যুতিক রেল চালনার শুরু মাত্র ১.৫ বছর আগে। ঝক্কিবিহীন যাত্রায় অল্প কদিনেই নগরবাসী তো বটেই, পুরো দেশবাসীর মন কাড়ে এই মেট্রো রেল। গণমাধ্যমে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সরকার প্রধান। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। তার প্রশ্ন, মানুষের উপকার করা, সমাজকে এগিয়ে রাখা উদ্যোগগুলোর উপর কিসের এত ক্ষোভ? এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা? এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে,
এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। সরকারের অনুরোধের পরও কেন শিক্ষার্থীরা কথা শোনেনি তা বিবেচনায় নিতেও দেশবাসীর প্রতি অনুরোধ প্রধানমন্ত্রীর। কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে একটু বললাম যে একটু ধৈর্য ধরতে হবে। আপিল তো সরকার করেছে, কাজে তাদের ধৈর্য ধরতে হবে, তারা হতাশ হবে না। আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত থাকতে, কিন্তু সেটা করলো না। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টে দিয়েছে, তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা। এমন একটা পরিবেশ সৃষ্টি, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। রাষ্ট্রীয় সম্পদে এভাবে ন্যাক্কারজনক হামলা যারা চালিয়েছে তাদের বিচারের ভার দেশবাসীর ওপর ন্যস্ত করেন সরকার প্রধান। এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চলবে, না সাধারণ জনগণ চলবে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা, সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। পরিদর্শনের শেষ ভাগে ক্ষতিগ্রস্ত স্টেশনগুলো সচলের উদ্যোগ নিতে মেট্রো কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। বলার অপেক্ষা রাখে না যানজটের এই নগরীতে মেট্রো রেল এক আশীর্বাদের নাম, আর সে কারণেই এটি উদ্বোধনের পর স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হয়েছেন আবেগতাড়িত। মেট্রোর সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সরকার প্রধান বললেন, মেট্রো রেলের উপরে হামলা জনগণের সেই আবেগের উপরে আঘাত। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক সহিংসতা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীরা। সমিতির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকনের দাবি, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ঘিরে ঢালাও গ্রেফতার চলছে। তদন্তের আগে বিএনপিকে দায়ী করে ক্ষমতার বাড়াবাড়ি করছে আইনশৃঙ্খলা বাহিনী। অপর এক ব্রিফিংয়ে সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক বলেছেন, ঢালাও নয়, ভিডিও ফুটেজ দেখেই করা হচ্ছে গ্রেফতার। 9 দিন ধরে তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, নেতাকর্মী শূন্য নয়াপল্টন। এরই মধ্যে সহিংসতার মামলায় গ্রেফতার হয়েছেন 1 ডজন শীর্ষ নেতা। দলটির হিসেবে গত কয়েকদিনে সারা দেশেই গ্রেফতার হয়েছেন প্রায় 2000 নেতাকর্মী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোটা আন্দোলন নিয়ে সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক তদন্তেরও দাবি জানান তিনি। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। সমিতির সভাপতি বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকনের অভিযোগ, সহিংসতা তদন্তের আগে বিএনপিকে দায়ী করে ক্ষমতার বাড়াবাড়ি করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। করা হচ্ছে ঢালাও গ্রেফতার। তদন্ত করার আগেই কিন্তু গ্রেপ্তার শুরু হয়ে গেছে, তাও হোলসেল গ্রেপ্তার। আমরা আশ্চর্য হয়ে যাই। রাজনীতিবিদদের নয় একজন সমালোচনা করবে একদল, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বরত ব্যক্তিগণ কিভাবে রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বা ব্যক্তির নাম উল্লেখ করে তারা বক্তব্য দিচ্ছে। তাদের যে দায়িত্ব দেওয়া আছে রাষ্ট্রীয় দায়িত্ব, সেখান থেকে তারা অ্যাক্সেস ব্যবহার করছে। একই স্থানে সংবাদ সম্মেলন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সহ নির্বাচিত সদস্যরা। এ সময় শাহ মঞ্জুরুল হক জানান, ঢালাও নয়, সহিংসতার ভিডিও ফুটেজ দেখেই করা হচ্ছে গ্রেফতার। একদম ডাটা দেখে, ভিডিও ফুটেজ দেখে, তাদের মোবাইল মেসেজ চেক করে সুনির্দিষ্ট তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তারা কিন্তু এই গ্রেফতারগুলি করছেন। এবং যারা দোষী এবং যারা এই সমস্ত হত্যাযজ্ঞ, এই সমস্ত ধ্বংসযজ্ঞ, এই সমস্ত অগ্নিকাণ্ডের সাথে জড়িত, আমরা বারের পক্ষ থেকে সবার বিচার দাবি করি। খুব শিগগিরই কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা জানা যাবে বলেও জানান সমিতির সম্পাদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা সবাই একটি মহল দ্বারা পরিচালিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এই কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী সরকারি সম্পদ বিনষ্টকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।
স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামাত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিত ভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। যারা এর মদতদাতা, যারা উস্কানিদাতা, যারা এটাকে দিয়ে একটা ফায়দা নিতে চাচ্ছিল, দেশের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, তাদেরকে অবশ্যই তারা শাস্তির মুখোমুখি হবে। শত্রুরা আড়ালে আবডালে আরও বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তাদের টার্গেট শেখ হাসিনা সরকারের পতন। দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সময় আরও খারাপ হতে পারে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে কোটা আন্দোলন ও কারফিউতে কর্মহীন হয়ে পড়া দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেন আওয়ামী লীগ এবং মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সময় আরো খারাপ হতে পারে। এখন যে অবস্থা রয়েছে, শত্রুরা কিন্তু আড়ালে আবডালে তারা কিন্তু আরো বড় প্রস্তুতি নিয়ে আক্রমণ করতে পারে। তাদের টার্গেট শেখ হাসিনা সরকারের পতন। জামাত বিএনপির আজকে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আজকে আমাদের দরকার সাহস। সময় সংবাদে আরও থাকছে। চলে গেলেন মাইলসের শাফিন আহমেদ। চিকিৎসাধীন ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। হার্ট অ্যাটাকে মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক। শিক্ষার্থীদের আন্দোলনে নাশকতাকারীদের সহিংসতা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। স্থানীয় সময় বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, অহিংস আন্দোলনের ছত্রছায়ায় এই ধরনের সহিংসতা কোনোভাবেই সমর্থন করে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়েও কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের সহিংসতার বিষয়টি উঠে আসে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নাশকতাকারীদের সহিংসতা ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। The last couple of days we condemn all recent acts of violence in Bangladesh. We support the freedom of peaceful assembly. We condemn violence against those who are exercising their peaceful right to assembly, and we condemn violence on behalf of any protester who has turned their peaceful exercise of assembly into an excuse for violence. শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রছায়ায় নরসিংদী জেলা কারাগার থেকে জঙ্গিদের পালিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ম্যাথিউ মিলার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রছায়ায় নরসিংদীর কারাগার থেকে 9 জন জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার উপর সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও তিনি বাংলাদেশের অবস্থানের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী আন্দোলনের ছত্রছায়ায় বাংলাদেশে যে কোনো ধরনের সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। 28, 29, 31 জুলাই এবং 1 আগস্টের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক তপন কুমার সরকার এই তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। 1 আগস্ট পর্যন্ত স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পরে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত 8 দিনের পরীক্ষা স্থগিত করা হলো। সূচি অনুযায়ী আগামী 11 আগস্ট এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।
সারা দেশে কারফিউ শিথিল হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে সরকারি বেসরকারি দফতরে। সচল হয়েছে সড়ক ও নৌ যোগাযোগ। তবে মোবাইল ইন্টারনেট সচল না হওয়ায় দুর্ভোগ কাটেনি গ্রাহকদের। কারফিউ শিথিল থাকায় সকাল থেকে রাস্তায় চাপ বাড়তে থাকে অফিসগামী মানুষের। বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে স্বস্তি ও কর্মচাঞ্চল্য ফেরে নাগরিক জীবনে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ছেড়ে যায় বিভিন্ন বাস টার্মিনাল থেকে, তবে যাত্রী না থাকায় বাসের সংখ্যাও কম। এদিকে ইন্টারনেট পুরোপুরি চালু না হওয়ায় অনলাইনে টিকিট সংগ্রহ করতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ব্যাংক খোলার পরপরই মানুষের ভিড় দেখা যায় আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। এছাড়া আদালত পাড়ায়ও কর্মচাঞ্চল্য ফেরায় ব্যস্ততা বাড়ে আইনজীবীদের। কিছু কর্মচাঞ্চল্য এবং প্রাণচাঞ্চল্য ফিরে পাচ্ছে এবং আমাদের ক্রেতা সাধারণ এবং কাস্টমাররা ব্যাংকে আসতে শুরু করেছে। জনজীবন একটা স্বস্তি আসতেছে। এখন আমাদের ব্যবসা বাণিজ্য না থাকলে তো আমরা চলবো কীভাবে, খামো কীভাবে? এখন ব্যবসা বাণিজ্য করতে পারবো, মোকামে যেতে পারবো, মাল আনতে পারবো, তা আমরা মোটামুটি চলতে পারবো। পরিস্থিতির উন্নতি হওয়ায় দোকানপাটে বাড়ে সাধারণ মানুষের উপস্থিতি। পণ্য পরিবহন স্বাভাবিক হওয়ায় হাটবাজারগুলোতেও কেটেছে অস্থিরতা। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে জোরদার রয়েছে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল। কারফিউ শিথিল হওয়ায় সারা দেশের বিভিন্ন নৌ রুটে চলাচল শুরু করে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে নাশকতাকারীদের হামলায় বিআরটিএর সার্ভার নষ্ট হওয়ায় বন্ধ রয়েছে গাড়ি নিবন্ধন সহ সংস্থাটির সব ধরনের সেবা। ঠিক কবে চালু হবে তাও জানা নেই চেয়ারম্যানের। এদিকে নিবন্ধন বন্ধ থাকায় প্রতিদিন ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। রেজিস্ট্রেশন করতে না পারি তাহলে তো আমরা গাড়ি বিক্রি করতে পারবো না। অতি সত্বর এটার একটা সমাধান হোক। প্রয়োজনে ম্যানুয়ালি যেন বিআরটি এই কাজটা শুরু করে দেন। ৩০ থেকে ৩৫ কোটি টাকা তো প্রতিদিনে আমাদের মনে যে ক্ষতি হচ্ছে। আমাদের নিচে একবার পুড়িয়েছে, আবার তারা ইন্টেনশনালি দোতলা ৩ তলায় পুরায় নেয়, আবার ৫ তলায় যেখানে সার্ভার রুম আছে সেখানে অ্যাটাক করেছে। কারা এটা করেছে, এই ধ্বংসযজ্ঞ করেছে, সকলকে কিন্তু বিচারের আওতায় আনা উচিত। ক্ষতি কাটিয়ে উঠতে ভবনের সামনে দুটি অস্থায়ী কার্যালয় খুলেছে বিআরটিএ। সেখান থেকে শুধু জানানো হচ্ছে সব ধরনের সেবা বন্ধ রয়েছে। কবে চালু হবে তাও জানাতে পারছে না সংস্থাটি। সব সেবাই কিন্তু বিআরটিএর বন্ধ। গাড়ির যে নাম্বারগুলো পড়ে এটা কিন্তু সব জেনারেটেড, অটো জেনারেটেড। এখন এই নাম্বার কিন্তু আমি ম্যানুয়ালি যদি একটা দেই, এটা কিন্তু আবার যখন সিস্টেম চালু হবে আবার কনফ্লিক্ট করবে। এই মুহূর্তে কিন্তু সময়সীমা বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে মূল্যবান ও স্পর্শকাতর বিবেচনায় অবকাঠামো সুরক্ষায় বিশেষ বাহিনী গঠনের তাগিদ বারভিডার। জাতীয় অবকাঠামো সুরক্ষা বাহিনী পৃথিবীর অনেক দেশে কিন্তু আছে। আমরা দাবি করি সরকারের কাছে সেরকম একটা পরিকল্পনা সরকারের করা উচিত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঝুলে আছে কলিং ভিসা পেয়েও মালয়েশিয়ায় যেতে ব্যর্থ ১৭,০০০ বাংলাদেশের ভাগ্য। দফায় দফায় বৈঠক হলেও মেলেনি কোনো সমাধান। দুপুরে মালয়েশিয়ার হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, আগামী মাসে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। সেখানে মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে আলোচনা করা হবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার রাষ্ট্রদূত বিদায়ী সাক্ষাৎ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে। এ সময় আলোচনা হয় ডেডলাইনের মারপ্যাচে আটকে পড়া শ্রমিকদের বিষয়ে। সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী জানান, আগস্টে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা হবে। এটা নিয়ে মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আমরা চিঠি লিখেছি, সেটা নিয়ে আলাপ হয়েছে, সেটাও উনি দেখবে। খোলার ব্যাপারে আমাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আছে আগামী মাসে, সেই মাসে আর ইনশাল্লাহ এগুলো হয়ে যাবে। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের মধ্যে ৭০% অর্থ ফেরত দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে সে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি। তারপরে গিয়া ওনারা আমাদের কাছে লিস্ট সাবমিট করবে, এরপরে ওদের সাথে নতুবা রিক্রুটিং এজেন্টের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা বলেছি সেটা নিব। এদিকে চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে সহিংসতার পক্ষে সমাবেশ করে আটক হওয়া প্রবাসীদের জন্য সরকারের সহানুভূতি নেই বলেও স্পষ্ট করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আমাদের কোনো কিছু করণীয় নেই, যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।
মালদ্বীপে চলমান ধরপাকড় অভিযানের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য প্রবাসী। কেউ কেউ আবার কাজ পেলেও পাচ্ছেন না ভালো বেতন। তবে অভিবাসীদের স্বার্থ রক্ষায় সোচ্চার হয়ে উঠেছে দেশটির সরকার। জরিমানার মুখোমুখি করতে যাচ্ছে অনিয়মকারী নিয়োগকর্তাদের। মালদ্বীপ থেকে খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের মায়া ত্যাগ করে আপনজনের মুখে হাসি ফোটানোর জন্য অনেকেই পাড়ি জমিয়েছেন মালদ্বীপে। বিপুল অঙ্কের টাকা খরচ করে দেশটিতে গেলেও অভিবাসী বিরোধী অভিযানের কারণে বিপাকে পড়েছেন অনেক অভিবাসী, হয়ে পড়েছেন কর্মহীন। অনেকে কাজ করতে পারলেও পাচ্ছেন না ভালো বেতন। এতে চরম মানবেতর দিন পার করছেন প্রবাসীরা। এ অবস্থায় অভিবাসীদের সঠিক বেতন নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে মালদ্বীপ সরকার। বুধবার দেশটির সংসদ অধিবেশনে প্রস্তাবিত কর্মসংস্থান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়। বেতন আটকে রাখা, যে কাজে নিয়োগ পেয়েছে তার পরিবর্তে অন্য কাজ করানো এবং অবৈধ কাজ করতে বাধ্য করা হলে জরিমানার বিধান রাখা হয়েছে আইনটিতে। মালদ্বীপ সরকারের নতুন উদ্যোগ হচ্ছে, আপনি যদি কমপ্লেন করেন, আপনার কমপ্লেন যদি বৈধ হয়ে থাকে তাহলে আপনার কোম্পানি মালদ্বীপিয়ান রুপিয়া 50,000 রুপিয়া জরিমানা দিতে হবে, প্লাস তার যে লাইসেন্স আছে সেটার উপর অ্যাপেড আসবে। তো আমি মনে করি এখানে যারা আছেন সবাই ভালো কোম্পানিতে কাজ করবেন আর সবাই বৈধ হওয়ার চেষ্টা করবেন। আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো কিছু হবে, এটাই আশা করি আর কি। ধন্যবাদ মালদ্বীপের বর্তমান সরকারকে। সাম্প্রতিক সময়ে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং প্রতিযোগিতাপূর্ণ করে তুলতে এমন উদ্যোগ নিচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। সময় সংবাদ, মালদ্বীপ। কারফিউয়ের শিথিলতায় মার্কেট ও দোকানপাট খোলেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীদের দাবি, দোকান খুললেও ক্রেতার আনাগোনা কম থাকায় নেই বেচাকেনা। এমন সংকটময় পরিস্থিতির অবসান না হলে ক্ষতির পরিমাণ বাড়বে বলে শঙ্কা তাদের। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন, কারফিউ আর সাধারণ ছুটির কারণে গত এক সপ্তাহ যাবৎ অচল ছিল পুরোপুরি রাজধানী। বাদ যায়নি শপিং মল ও দোকানপাট। যদিও দ্বিতীয় দিনে অধিক আগ্রহে নিউ মার্কেটে বেচা বিক্রির জন্য সকাল 9টা থেকেই দোকান খুলেছেন ব্যবসায়ীরা। অনেকে বলছেন গতদিন দোকান খুলে বনিবনাও হয়নি তাদের। গতকালকে আমরা প্রথম দোকান খুলছি, আপনার হলো বলতে গেলে কাস্টমার নেই। সারাদিনে 2500 টাকার মতন দোকানদার রয়েছে। আমার দোকান খরচ 12,000 টাকা। আমাদের পরিস্থিতি ভাই দেখতেছি তো, মার্কেট ফাঁকা। আমাদের পরিস্থিতি খুব করুণ অবস্থা ভাই। আন্দোলনের প্রভাবে ঢাকার বেশিরভাগ মার্কেট ও শপিং মলে ক্রেতার আনাগোনা কম। অনেক প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করতে না পারায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা, যার জন্য দেখা গেছে বেশ কিছু দোকান বন্ধ। 15 দিন ধরে মাল আনতে পারতেছি না আমরা। বেচা কিনের যে অবস্থা, 500-1000 টাকা বিক্রি করি আমরা, তো এই অবস্থা আমরা কিভাবে মাল আনবো? শুধুমাত্র বিপণী বিতান নয়, খাবারের দোকানিরাও পড়েছেন বিপাকে। ক্রেতা না থাকায় দোকান ভাড়া, কর্মচারীদের বেতন সহ বিদ্যুৎ বিলে টাকা পরিশোধ করতে পারা নিয়ে আছেন শঙ্কায়। সাধারণ মানুষ আতঙ্কে এখনো মার্কেটে আসতেছেন না। আমাদের যে পরিমাণের খরচ, আমরা যে সকালে আসি, দুপুরে লাঞ্চ খাবো, সে পর্যন্ত সে টাকাটা পর্যন্ত আমাদের আসে না। এই যে দোকানটা খুলে রাখছে, 20 মিনিট হলে বাট্টা হয় না, বাট্টা হলে 20 মিনিট হয় না। এইভাবে তো দোকানের রিস্টা, বিদ্যুৎ বিল এটা কীভাবে দিবে? আসলে আমরা নামে মাত্র খুলেছি, কোনো কাস্টমার মার্কেটে নেই। আমাদের যেমন সমস্যা হচ্ছে সামনে ভাড়া, তেমনি আমাদের কর্মচারী স্টাফ যারা আছে ওদেরও আসলে অনেক সমস্যা হচ্ছে। দোকানিরা বলছেন মানুষের মধ্যে এখনও রয়েছে আতঙ্ক, তাই বেচা বিক্রি পুরোপুরি জমজমাট হয় কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। চলমান কারফিউর মতো জরুরি অবস্থা দীর্ঘ হলে ক্ষতির মুখে পড়বেন তারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, নিউ মার্কেট, ঢাকা। কারফিউ আর কয়েকদিন ইন্টারনেট বন্ধ থাকায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। মঙ্গল ও বুধবার থেকে দেশের সব পোশাক কারখানায় উৎপাদন শুরু হলেও রফতানির ক্ষতি কাটাতে বিদেশি ক্রেতাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন গার্মেন্টস মালিকরা। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা, পরবর্তীতে কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার ফলে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে দেশের গার্মেন্টস শিল্প। গার্মেন্টস শিল্পের উৎপাদন যেমন শূন্যের কোটায় নেমে এসেছিল, ঠিক তেমনি আগে প্রস্তুতকৃত পোশাক পাঠাতে পারেনি বিদেশি বায়ারদের কাছে। আর তাই দফায় দফায় বৈঠক করে যাচ্ছে সরকারের শীর্ষ পর্যায়ের সাথে গার্মেন্টস মালিকেরা। 2-1 দিনের মধ্যে আমরা বুঝতে পারবো কোন কোন ফ্যাক্টরি
কি পরিমাণ এই ডিলের জন্য ডিসকাউন্ট খাচ্ছে অথবা ক্যান্সেলেশন আর এয়ার শিপমেন্ট যাচ্ছে। তবে ধীরে ধীরে রপ্তানি কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ। ইন্টারনেট না থাকার কারণে আমরা বায়ারদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি এবং আজকে থেকে আমরা বায়ারদের সাথে যোগাযোগ করছি এবং এই এক সপ্তাহে যে শিপমেন্টটা করতে পারি নাই বায়াররা সেটা কি ডিসকাউন্ট দিবে। বিদেশি বায়াররা দাবি করে প্লেনের মাধ্যমে বা উড়োজাহাজে এসব পণ্য পাঠাতে হবে, তাহলে খরচ বেড়ে যাবে 3 থেকে 4 গুণ। তবে চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। মোটামুটি গার্মেন্টসের যে সকল সেকশন আছে সকল সেকশন আমরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করতেছি। এখন পর্যন্ত বিজিএমইএ তথ্য অনুযায়ী তাদের শতভাগ গার্মেন্টস খুলেছে এবং শ্রমিকদের উপস্থিতির হার 95%। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চলে গেলেন বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম সেরা শিল্পী শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ। জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণে 20 জুলাই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন শাফিন। এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবা মায়ের কাছে হলেও নিজেকে মেলে ধরেন পাশ্চাত্য ঘরানার রক মিউজিকে। গানের জগতে প্রায় 2 যুগ কাটিয়ে রাজনীতিতেও পা রেখেছিলেন শাফিন। মেয়র প্রার্থী হয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনেও। অবশেষে তাকে হারতে হলো হার্ট অ্যাটাকের কাছে। স্বজনরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাফিন। এর আগে 20 জুলাই স্থানীয় একটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল তার। জীবনে নানা বসন্ত দেখলেও শেষবারের মতো আর মঞ্চে ওঠা হলো না শাফিনের। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। ওয়াশিংটন ডিসিতে নজিরবিহীন বিক্ষোভের মধ্যে মার্কিন কংগ্রেস ক্যাপিটল হিলে বক্তব্য রাখলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় দুপুর 2টার দিকে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক থাকলে কেউ হারাতে পারবে না। এই সময় মার্কিন রাজনীতিবিদদের ইরানের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গাজায় নৃশংস বর্বরতার জেরে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যেই স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে ক্যাপিটল হিলে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণের শুরুতেই গত 7 অক্টোবরের হামলাকে ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান নেতানিয়াহু। বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রু অভিন্ন, তাই একসঙ্গে লড়াই করতে হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এক থাকলে অবশ্যই বিজয় হবে বলেও জানান নেতানিয়াহু। আমি জানি যুক্তরাষ্ট্র আমাদের পেছনে রয়েছে, এজন্য ধন্যবাদ। দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র আমাদের উদারভাবে সামরিক সহায়তা ও পরামর্শ দিয়ে আসছে। এসব অনেক জীবন বাঁচিয়ে দিয়েছে। আমাদের শত্রুরা আপনাদেরও শত্রু, আমাদের লড়াই আপনাদেরও লড়াই। এদিকে কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদ জানিয়ে ক্যাপিটল হিলে অনুপস্থিত ছিলেন অন্তত 39 জন আইন প্রণেতা। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য নেতানিয়াহুকে দায়ী করছেন। এছাড়া নেতানিয়াহুর ভাষণের সময় প্লেকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন প্যালেস্টাইন আমেরিকান আইন প্রণেতা রাশিদা তালিব। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কাফিয়া পরে এক পাশে যুদ্ধাপরাধ এবং আরেক পাশে গিল্টি অব জেনোসাইড লেখা প্লেকার্ড হাতে নিয়ে নেতানিয়াহুর বক্তব্যের নিন্দা জানান ডেমোক্রেট দলীয় মিশিগানের এই আইন প্রণেতা। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। এবারে খেলার খবর। নারী এশিয়া কাপ ক্রিকেট প্রসঙ্গ। দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালের হাতছানি টাইগ্রেসদের সামনে। এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারত। সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে সবশেষ 2 ম্যাচে রানে ফিরেছেন টাইগ্রেস ব্যাটাররা। তাই এই ম্যাচে বাড়তি দায়িত্ব নিতে হবে মুর্শিদা জ্যোতিদের। ডাম্বুলার রানগিরি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শুক্রবার দুপুর 2:30টায়। সেমিফাইনালেই ফাইনালের রোমাঞ্চ, লড়াইয়ে উত্তেজনার রেণু। প্রতিপক্ষ যখন ভারত, তখন বিনা যুদ্ধে নাহি দেবে সোচাগ্রমে তিনি। এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বার সেমির মঞ্চে, তবে ফাইনালের গেরো খুলেছিল কেবল ওই 2018তেই। সেবার এই ভারতকে হারিয়ে গড়েছিল ইতিহাস। জ্যোতিদের এবার তাই পুনরাবৃত্তির হাতছানি।
সাম্প্রতিক সময়ে বোলিংটা ঠিকঠাক, ব্যাটিংয়েই যত গুবলেট। তবে স্বস্তির খবর, নিজেদের সবশেষ 2 ম্যাচে রান পেয়েছে টাইগ্রেস টপ অর্ডার। আগের ম্যাচেই তো মালয়েশিয়ার বিপক্ষে গড়েছে নিজেদের টি-20 ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের কীর্তি। ব্যাক টু ব্যাক 50-তে মুর্শিদ এখন টপ রান গেটারের 3-এ। নিগার তো প্রায় প্রতি ম্যাচেই ছড়াচ্ছেন তার জ্যোতির ছোঁয়া। বিগ ম্যাচে বিগ স্কোরে তাদের ওপরই থাকবে বাড়তি দৃষ্টি। প্রতিপক্ষ ভারত বিবেচনায় একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। রুমানা আর জাহানারা সেরা 11তে জায়গা মিলতে পারে 2 সিনিয়র ক্যাম্পেইনারেরই। টিম ইন্ডিয়ার বিপক্ষে পূর্বের ফর্মের বিবেচনায় ফিরতে পারেন পেসার মারুফাও। নাহিদা আর লাস্যময়ী রাবেয়া 3 ম্যাচে দুজনারই সংগ্রহ সমান 5 উইকেট। ভারতের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিতে আর মিড ওভারে রানের লাগাম টেনে ধরতে তাদের রাখতে হবে বাড়তি ভূমিকা। সংক্ষিপ্ত সংস্করণে এ পর্যন্ত 33 দেখায় মোটে 4 জয় টাইগ্রেসদের। মাঝে একটা ম্যাচ হয়েছিল টাই। এমনকি ভারতের বিপক্ষে সবশেষ 8 ম্যাচেও জয়ের দেখা নাই। কিন্তু সেমিফাইনাল বলেই ওসব পরিসংখ্যান কেবলই সংখ্যা মাত্র। ম্যাচ ডেতে পারফর্মই আসল। এবার তাই আরও এক ঝলক দেখার অপেক্ষায় টাইগ্রেস সমর্থকরা। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সহিংসতায় থমকে গেছে মেট্রো রেল। আধা ঘন্টার রাস্তা পাড়ি দিতে লাগছে 3 ঘন্টা। স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী। নাশকতাকারীদের বিচারের ভার দিলেন দেশবাসীর ওপর। এবং চলমান পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থায় স্থবিরতা। 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত। পরে জানানো হবে নতুন সময়সূচি। এই ছিল সময় সংবাদে। বাংলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। মাকসুম, আপনাকে ধন্যবাদ। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।